নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। আজ আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কোরক ভট্টাচার্য মহাশয়কে। কোরকবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পগুচ্ছের আজকের নিবেদন দেবদত্ত সিনহা রচিত জ্যোতিষী। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল। কালীপ্রসাদ কোরক ভট্টাচার্য, কিঞ্জল অঙ্কিত সেন, রায়া পুষ্পিতা হালদার, ডালমুটওয়ালা সজল রায়, আবহ সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের গল্প দেবদত্ত সিনহা রচিত জ্যোতিষী। দুপুরের গনগনে আঁচটা এই মাসে আর তেমন নেই বললেই চলে। ঘড়ির কাঁটা 4:10 ছুঁই ছুঁই করছে। শ্রাবণের শেষের দিনগুলো ইদানিং একটু গুমোট বেঁধে আছে। অস্থির হয়ে উঠছে রায়া। সিমেন্টের বেঞ্চিটাতে বসে ঘন ঘন হাত ঘড়ির দিকে তাকাচ্ছে সে। কিঞ্জল বড্ড দেরি করছে যেন আজকে। দক্ষিণ কলকাতার এই লেকের দক্ষিণ পূর্ব দিকটা বরাবর তাদের ভীষণ প্রিয়। শান্ত নিরিবিলি ফাঁকা ফাঁকা জায়গাটাতে দুদণ্ড বসে মনের সুখ দুঃখের কথা বলা যায়। সামান্য অযত্নের জঙ্গল আর এভিনিউ সম্মেলনী ক্লাবের পেছন দিক হওয়ার দরুন অনেকেই জায়গাটাকে এড়িয়ে চলে। ফলে নিজেদের আলাপচারিতার টুকরো টুকরো মুহূর্তগুলো অবলীলায় প্রজাপতির মতো বাধাহীনভাবে উড়ে বেড়াতে পারে। হঠাৎ বাঁদিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে ওঠে রায়ার। দুটো বিবর্ণ ঘোলাটে চোখ যেন এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। ঝট করে চোখটা সরিয়ে নেয় রায়া। ভেতর ভেতরে যেন একটা চাপা অস্থির শুরু হয় তার। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে থাকে। প্রবল আশঙ্কায় ধীরে ধীরে আবার সে বাঁদিকে ঘুরে তাকায়। একজন রোগাটে শীর্ণ বৃদ্ধ অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে। বড় অদ্ভুত সে চাহনি। মাথা থেকে পা অবধি পড়ে ফেলার তীব্র প্রচেষ্টা যেন বৃদ্ধের চোখ দুটিতে। প্রথম নজরেই চমকে যাওয়ার পক্ষে যথেষ্ট। কি করবে ভেবে পায় না রায়া। উঠে চলে যাবে নাকি অন্য কোনো দিকে, গিয়ে বসবে অন্য বেঞ্চিতে? কিঞ্জলটাই বা এত দেরি করছে কেন? শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে রায়ার নিজের অজান্তেই। কিরে, কতক্ষণ? চমকে ওঠে রায়া। কিঞ্জলকে সামনে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে রায়া। ঠোঁটের ওপর আলগা হাসি ঝুলিয়ে হাঁটুর ওপর দুটো হাত রেখে ঈষৎ হাঁপাচ্ছে কিঞ্জল। এত দেরি করলি? আমি তো সেই কখন থেকে ওয়েট করছি। আর বলিস না, অফিস থেকে বেরোতে যাব, অমনি বসে জরুরি তলব। তড়ি ঘড়ি একটা কাজ মিটিয়ে প্রায় ছুটতে ছুটতে আসছি। যত কাজ তোর, আমার সময়ের কোনো দাম নেই না? বুঝিসই তো, প্রাইভেট কোম্পানি, হুট করে বেরোনোটা কেমন চাপের হয়। নেহাত অফিসটা পাশেই, তাই কিছুক্ষণের জন্য ম্যানেজ করতে পেরেছি। যাই হোক, বল, হঠাৎ ডেকে পাঠালি? হ্যাঁ, কথা ছিল। বাবা ফোন করেছিল কাকুকে গত রাত্রে, জানিস নিশ্চয়? হ্যাঁ জানি তো। বিয়ের ডেটটা খুব সম্ভবত নভেম্বরেই ফিক্সড হচ্ছে। হ্যাঁ সেটাও জানি তো। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমার কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে ভিতর ভিতর। হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেলে এরকমটাই হয় তো। দেখ, কি তখন থেকে তো করছিস? এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যু, আগের থেকে একটু আমাদের ভাবা দরকার। তা নয় শুধু ইয়ার্কি। রায়া, তুই এত টেনশন করছিস কেন বলতো? আমাদের বাবা মায়েরা তো অনেকদিন আগে থেকেই জানে আমাদের সম্পর্কটা। তারা তো কখনো আপত্তি করেননি, তাই না? আর তাছাড়া আমরা ছোটবেলার বন্ধু, দুজনে দুজনের বাড়ির লোকেদের খুব ভালো করে চিনি। ফলে কোনো সমস্যাই হবে না, দেখে নিস। আমি বলছি তো, দেখ, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু শুধু টেনশন করিস না। তুই জানিস না রে কিঞ্জা, আমার কেমন যেন দম বন্ধ লাগছে। জানিস, আজ সকাল থেকে
চাপা অস্বস্তি বুকের মধ্যে, কেমন যেন, মানে আমি ঠিক বোঝাতে পারবো না তোকে। কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু একটা। ধুর পাগলি, অত ভাবিস না তো। তার চেয়ে বরং চল দুজনে একটু শপিং করে আসি। আরে বাবা, হাতে তো আর মাত্র কয়েকটা দিন। না, আমার এখন এসব কিচ্ছু ভালো লাগছে না, আমি কোথাও যাব না। সে কি রে, তোর শপিংয়ে যেতে অনীহা? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, আজ বাদ দে, অন্য কোনো একদিন যাব। আজ মোটেই ইচ্ছে করছে না রে। ভারী অবাক হয় কিঞ্জল। সচরাচর এমনটা দেখেনি সে। শপিং বললেই যে এক পায়ে খাড়া হয়ে যেত, সে আজ যেতেই চাইছে না কোথাও। দেখ, তুই যদি না যাস তবে আমি চললাম অফিসে। খামোকে এখানে বসে আমার কাজগুলোকে হ্যাম্পার করা হবে। এমনিতেই বিয়ের কাজে কিছুদিন ছুটি নিতে হবে, তারপরও তো লম্বা ছুটি আছেই পড়ে। তাই এখন কোনোভাবেই ফাঁকি মারতে আমি পারবো না। ঠিক আছে, তুই যা অফিসে, অন্য কোনো একদিন বেরোবো না হয়। বোঝো ঠেলা। কি হলো বলতো তোর? মানে শরীর ফরীর ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, ঠিক আছে। আমি বরং একটু বসি এখানে, তারপর চলে যাব। তুই শিওর যাবি না তাহলে? হুম। বেশ, আমি আসছি। সাবধানে বাড়ি যাস। দেখি সন্ধ্যার দিকে যদি পারি তোর বাড়িতে একবার ঢু মারবো। আচ্ছা, ঠিক আছে। টাটা। হাত নেড়ে কিঞ্জলকে টাটা করে রায়া। যেমন ঝড়ের বেগে এসেছিল, ঠিক তেমনই ঝড়ের গতিতেই চলে গেল কিঞ্জল। গেট অবধি চোখ যায় রায়ার। কিঞ্জল চলে যেতেই মুখ ঘুরিয়ে লেকের দিকে তাকায় রায়া। দমবন্ধ ভাবটা যেন কিছুতেই কাটতেই চায় না। বাঁদিকে তাকাতেই আবার এক প্রস্থ চোখাচোখি হয় ওই বৃদ্ধের সাথে। ঘোলাটে চাউনির সাথে এবার যোগ হয়েছে কিঞ্চিত পরিহাস। কিছু বুঝে উঠতে পারে না রায়া। দোনমনো করে উঠে পড়ে বেঞ্চটা থেকে, পায়ে পায়ে এগিয়ে যায় বৃদ্ধ লোকটির দিকে। ভালো করে জরিপ করে নেয় আপাত মস্তক। মোটামুটি 70-এর আশেপাশে বয়স হবে লোকটার। উস্কো কুস্কো সাদা চুল, কাঁচা পাকা দাড়ি, পুরনো সুতির পাজামা পাঞ্জাবি পরিহিত বৃদ্ধের সারা শরীর জুড়ে অনাড়ম্বর অভিজ্ঞতার ছাপ। মুখের বলিরেখায় দৃঢ়তার চিহ্ন স্পষ্ট। অনাবশ্যক কৌতূহল জাগে রায়ার। কি ব্যাপার বলুন তো? আমি দেখছিলাম আপনি সমানে তাকিয়েছিলেন আমার দিকে। আপনি কি কিছু বলবেন? একটা শান্ত স্মিত হাসি খেলে যায় বৃদ্ধের মুখ জুড়ে। ধীরে ধীরে ঘোলাটে দৃষ্টিটা পরিষ্কার হয়। একটু কেশে চোখ তুলে ভালো করে দেখার চেষ্টা করেন রায়াকে। তারপর ফাঁকা জায়গাটা দেখিয়ে বললেন, বসো। কৌতূহল বশে বৃদ্ধের পাশে বসে পড়ে রায়া। ভাঙা গলায় তিনি আস্তে আস্তে বলতে শুরু করলেন, তোমায় দু একটা কথা বলার ছিল মা। অবশ্যই তোমার যদি সময় থাকে কিছুটা। কি ব্যাপারে? মানে আমি তো ঠিক। বলছি তার আগে তোমার নামটা বলো দেখি। রায়া সেনগুপ্ত। খুব মন দিয়ে শোনো মা। আমি যা বলছি তা বিশ্বাস করা একটু কঠিন হবে তোমার পক্ষে, তবে একটুও মন গড়া কিছু বলছি না, এইটুকু জেনে রেখো। রায়া এবার নড়ে চড়ে বসে বেঞ্চিটায়। বাঁ হাতটা চিবুকের তলায় রেখে একনিষ্ঠ শ্রোতার মতো বৃদ্ধের মুখের দিকে চেয়ে থাকে নিষ্ফলকভাবে। বৃদ্ধ কম্পিত স্বরে বললেন, খুব টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি মা। তোমার গ্রহকাল খুব একটা ভালো যাচ্ছে না। এরও বেশি দু একটা কারণ আছে বটে, তবে তাকে এড়িয়ে যাওয়ার মতন সামর্থ্য তোমার হবে না। তাই আমি পরামর্শ দেব,
তুমি একটু সাবধানে চলাফেরা করো রাস্তাঘাটে। গ্রহরাজের প্রকোপটা বড় বেশি পড়েছে এই সময়টাতে। তোমার নক্ষত্রেরা অন্য পথে ছুটতে শুরু করেছে, অর্থাৎ একটা ভীষণ রকমের গোলমাল হতে পারে যখন তখন। সুতরাং খুব সাবধান। সামনে তোমার চরম বিপদ। তুমি হয়তো জানো না, সে বিপদ ছায়ার মতো তোমারই সাথে ঘোরাফেরা করছে সর্বক্ষণ। একটু অন্যমনস্ক হয়েছ কি চরম বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। তখন কিন্তু আর রক্ষা থাকবে না। তোমার পরিবার, আত্মীয় স্বজন কেউ কিচ্ছুটি করতে পারবে না, এই আমি বলে দিলাম। চোখের পলক পড়ে না রায়ার। হ্রদের জলে বিকেল মিশে এসেছে অনেকটাই। ঘরে ফেরার তাড়াহুড়োয় এক ঝাঁক পাখি কিচিরমিচির করতে করতে উড়ে যায় তার মাথার উপর দিয়ে। বহু দূর থেকে কোনো এক মৃদু হাওয়া বইতে থাকে। জলের ওপর দিয়ে ছোট ছোট তরঙ্গ রেখা আঁকা হয়ে যায় অচিরেই। হঠাৎই একটু শীত শীত করতে থাকে রায়ার। খানিক থমকে সমস্ত জড়তা ফেলে দিয়ে সে গলা খাকারি দেয়। তারপর বলে, এসব কি আবল তাবল বকছেন বলুন তো? আমার বিপদ? হঠাৎ আমার বিপদ হতে যাবে কেন? আর আপনি কে? বলা নেই কওয়া নেই হঠাৎ এইসব আজগুবি গল্প শোনাচ্ছেন। আমি প্রথমেই বলেছিলাম যে তোমার বিশ্বাস হবে না, অথচ তুমি জানতে চাইছিলে আমার কিছু বলার আছে কিনা। চোখের কোণে কৌতুক খেলে যায় বৃদ্ধের। এর পর মুহূর্তেই চোয়াল কঠিন হয়ে ওঠে। দু চোখের দৃষ্টি বদলে যায় এক লহমায়। ঘড়ঘড়ে গলায় তিনি বললেন, আমি হলাম জ্যোতিষ কালীপ্রসাদ মুখুজ্জে। শহরের নামি দামি জ্যোতিষীরা আমার নাম আউড়ে মনে মনে পেন নাম ঠুকে তবে গণনার আঁক কষতে বসে। আমার বিধান ইস্পাতের ফলার মতোই কঠিন ও দৃঢ়। যা বলে এসেছি তার এক চুলও নড়াচড়া হয়নি কোনো দিন। তার অন্যথা আজও হবে না, জেনে রেখো। তোমায় সাবধান করা উচিত বলে মনে হলো, তাই বললাম। বিশ্বাস করাটা না করাটা তোমার ব্যাপার। বিপদে যখন পড়বে তখনই টনক নড়বে দেখছি। হাঁ হয়ে যায় রায়া। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে বৃদ্ধের মুখের দিকে। ওনার কথাগুলো রায়ার কানে যেন প্রতিধ্বনিত হতে থাকে। কোনো মতে সে মুখ ফুটে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার যে বিপদ তা আপনি প্রমাণ করতে পারবেন? আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। একটু পরীক্ষা করে নিতে চাইছো, তাই তো? আচ্ছা বেশ, তোমার জন্মের তারিখটা বলো। 19 আগস্ট 1989। আর জন্ম সময়টা মনে আছে কি? খুব সম্ভব সকাল 8:35। বেশ। পা দুটো জোর করে শটান বাবু হয়ে বসেন কালীপ্রসাদ। হাত দুটো রাখেন কোলের ওপর। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নেন। অবাক হয়ে রায়া তাকিয়ে থাকে কালীপ্রসাদের দিকে। কয়েক মুহূর্ত এইভাবেই কাটে। তারপর ধীরে ধীরে চোখ খোলেন কালীপ্রসাদ।
রায়ার দিকে অদ্ভুত রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বললেন, শিবরামপুরে তোমাদের একটা জমি আছে, সেটা নিয়ে বিস্তর ঝামেলা হচ্ছে বেশ কয়েক মাস ধরে। গত কয়েকদিন যাবৎ তোমার মা কোমরের ব্যথায় ভুগছেন। গতকাল সন্ধ্যা থেকে তোমার ভাইয়ের জ্বর হয়েছে। আজ সকালে বাড়ির সদর দরজায় পিছলে পড়ে গিয়েছিলে তুমি। দুপুরে খাবার সময় তোমার বাবার গলায় ইলিশ মাছের কাঁটা ফুটে যায়। তোমার সাধের মিনি বেড়ালটা দুদিন হলো বেপাত্তা। কি আরো বলবো, নাকি এতেই যথেষ্ট মনে হচ্ছে? বিস্ফারিত চোখে রায়া তাকিয়ে থাকে কালীপ্রসাদের দিকে। শব্দগুলো জিভের সাথে জড়িয়ে যায় মুখের ভেতর। চোখের সামনে লেকের চারপাশটা যেন দুলে ওঠে। কোনো মতে আমতা আমতা করে জড়ানো গলায় রায়া বলে, আপনি কি করে এসব, মানে আপনাকে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না, অথচ আপনি গড় গড় করে সমস্ত কিছু কিভাবে, এ কেমন করে সম্ভব? কালীপ্রসাদের কিছু দেখতে শুনতে লাগে না মা। নিখুঁত নির্ভুল গণনায় বরাবর আমি সিদ্ধহস্ত। রায়ার ঘোর যেন কিছুতেই কাটতে চায় না। কেমন নেশার মতো বুঁদ হয়ে কালীপ্রসাদের কথা সে শুনতে থাকে। কালীপ্রসাদ বললেন, সে যাই হোক, সেটা সমস্যা নয়। সমস্যাটা হলো তোমার বিপদ, যে অজান্তেই তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। একটা ভুল পদক্ষেপ আর তুমিও তোমার বন্ধুর মতো। আমি ঠিক বুঝলাম না, আমার বন্ধু মানে? এদিক ওদিক সন্তর্পণে তাকিয়ে গলাটা একটু নামিয়ে ফিসফিস করে কালীপ্রসাদ বললেন, তোমায় ডাকছে রায়া, তোমার বন্ধু তোমায় ডাকছে। তুমি সাড়া দিলেই বিপদ। আপনি কি বলছেন? আমি ঠিক কেন? তোমার ছোটবেলার বন্ধু, তোমার হবু স্বামী কিঞ্জল। কিঞ্জল? কেন? কিঞ্জলের কি হবে? কিঞ্জল যে তোমায় ডাকছে মা। বহু দূর থেকে বারে বারে সে যে ডেকেই চলেছে তোমায়। সে ডাক অগ্রাহ্য করো তুমি, না হলে আর বাঁচবে না কিছুতেই। এটা আপনি কি বলছেন? দুদিন পরে যার সাথে আমার বিয়ে তাকে আপনি অগ্রাহ্য করতে বলছেন? এ বিয়ে তো হওয়ার কথা নয় মা। অশরীরীর সাথে বিয়ে হয় না কোনো মানুষের। ঠান্ডা গলায় কথাগুলো বলে গেলেন কালীপ্রসাদ। একটা পেঁচা ডানা ঝাপটে এ গাছ থেকে ও গাছে উড়ে গেল। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে রায়া। রেগে যায় প্রচণ্ড। কাঁপা কাঁপা স্বরে বলে, এই যে মশাই, এইবার কিন্তু আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। ও অতীত ভবিষ্যতের কথা জ্যোতিষীরা মিলিয়ে দেয় বটে, তবে তবে এটা আপনি যা বলছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি তো কোনো কথাই এতটুকু বাড়িয়ে বলছি না। টালিগঞ্জ সার্কুলার রোডে আজ দুপুরে পথ দুর্ঘটনায় তোমার কিঞ্জল। এক মরমে গগনভেদী চিৎকার করে দিক বিদিক কাঁপিয়ে তোলে রায়া। না, এই তো
এই তো কিছুক্ষণ আগেই ও আমার সাথে দেখা করে গেল, আর আপনি বলছেন না, এ হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। এই সমস্তটাই আপনার ভণ্ডামি, সস্তা ট্রিক্স দেখিয়ে টাকা কামানোর উপায় ফেদে বসা। আমি এসব বুঝি না ভেবেছেন? ঠিকই বলেছ। কিছুক্ষণ আগে যে তোমার সাথে দেখা করে গেল সে কিঞ্জলই বটে, তবে রক্ত মাংসের নয় এ কথা আমি হলফ করে বলতে পারি। আর সে তোমায় নিয়ে যেতে এসেছিল তার সঙ্গে করে। তোমার ভেতরের চাপা অস্বস্তিটাই তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই যাত্রায় বেঁচে গেলে। তবে বিপদ দূর হয়নি এখনো, সে আবার আসবে। কিঞ্জলের যদি কিছু হতো তাহলে সবার আগে আমার কাছে ফোন আসতো। কই, তেমন তো কিছু আসেনি এখনো। তোমার ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে অনেকক্ষণ থেকে, পরখ করে দেখতে পারো। তাড়াহুড়ো করে কাঁধের ব্যাগের চেন খুলে ফোনটা বার করলো রায়া। তড়িৎ গতিতে আঙুল চালায় কিপ্যাডে। পরক্ষণেই তার বুকটা কেঁপে ওঠে ধড়াস করে। ফোনটা সুইচড অফ। এক অব্যক্ত আতঙ্ক নিয়ে রায়া তাকায় কালীপ্রসাদের দিকে। কালীপ্রসাদ মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে গম্ভীরভাবে বললেন, কি আমার কথা মিলল তো? কিন্তু সুইচ অফ হওয়াটা তো কাকতালি হতেই পারে, তাই না? বেশ, এখনো যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বরং ওই ডালমুটওয়ালাকে জিজ্ঞেস করে দেখতে পারো। সে তো এদিকটাতেই ঘুরছে অনেকক্ষণ ধরেই। জিজ্ঞেস করো সে তোমার কিঞ্জলকে দেখেছে কি না। হ্রদের ধার ঘেঁষে পড়িমড়ি করে দৌড়ায় রায়া উল্টো দিকে। ডালমুটওয়ালার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, ভাই, একটা কথা বলবো। ডালমুটওয়ালা ভারী অবাক দৃষ্টিতে তাকায় রায়ার দিকে। আমি যখন বিকেলে এই বেঞ্চিটায় বসেছিলাম, এই যে এই বেঞ্চিটায়, আমার পাশে নীল রঙের চেক শার্ট পরা কোনো ছেলেকে বসতে দেখেছিলে? আগে কিছু মনে করবেন না দিদি, মানে একটা কথা জিজ্ঞেস করব। কি? আপনার কি শরীরটা খারাপ লাগছে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমার পাশে কি নীল রঙের শার্ট পরা কোনো ছেলেকে বসতে দেখেছো? রোগা ছিপছিপে ছেলেটা এক কথায় উত্তর দেয়, না। মাথাটা ভীষণ রকম টলে যায় রায়ার। চেঁচিয়ে বলে, কি যাতা বলছো? আমার পাশে কাউকে বসতে দেখোনি তুমি? না দিদি, শুধু এই বেঞ্চে কেন, আপনি ওই বেঞ্চেতে বসার কিছুক্ষণ পরেই উঠে গিয়ে ওই দিকের বেঞ্চটায় বসলেন। তারপর কি কি যেন একটা বিড়বিড় বিড়বিড় করতে লাগলেন, কখনো দাঁড়িয়ে কখনো বসে। কি ব্যাপার বলুন তো দিদি, আপনার কি শরীর টরীর খারাপ করতেছে? এক ঝটকায় মুখ ঘুরিয়ে পেছনের বেঞ্চিটায় দেখে রায়া। সেখানে কালীপ্রসাদ এতক্ষণ বসেছিল, কিন্তু আশ্চর্য, এখন বেঞ্চিটা বেমালুম ফাঁকা। হাড় হিম করা একটা ঠান্ডা স্রোত নেমে যায় রায়ার শির দাঁড়া দিয়ে। তবে কি পুরোটাই ভুল দেখলো এতক্ষণ? মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেল তার? তবে এতটা সময় ধরে কালীপ্রসাদের সাথে এতগুলো কথা, সবটাই কি মিথ্যে? একের পর এক প্রশ্ন তোলপাড় করে দেয় রায়ার মনকে। কাঁপা কাঁপা গলা ডালমুটওয়ালাকে জিজ্ঞেস করে, তুমি বলছো সাদা পাজামা পাঞ্জাবি পরা কোনো বয়স্ক ভদ্রলোককে দেখোনি আমার সাথে ওই বেঞ্চিটায়? সাদা পাঞ্জাবি পায়জামা, বয়স্ক ভদ্রলোক? আচ্ছা, কাঁচা পাকা দাড়ি, উস্কো খুস্কো চুল ছিল কি? হ্যাঁ, ঠিক বলছো একদম। আমি চিনি না বটে,
তবে এক বিখ্যাত জ্যোতিষী কালীপ্রসাদ মুখার্জি ওখানে এসে বসতেন বরাবর। অনেক লোকজন আসতো, প্রচুর আড্ডাও হতো। দারুণ নাম ডাক ছিল ওনার। কিন্তু বেশ কিছুদিন হলো উনি মারা গেছেন শুনেছি। আর টিবি হয়ে খুব সম্ভবত। কেন বলুন তো? মাথাটা বন বন করে ঘুরতে থাকে রায়ার। কোনো কোনো দিশা পায় না কোথাও। চোখের ওপর ঘন কুয়াশার মতো অন্ধকার ঘনিয়ে আসে ধীরে ধীরে। এই কি করে সম্ভব? হঠাৎ মোবাইল ফোনটা বেজে ওঠে তীব্র আওয়াজ করে। সুইচড অফ ফোন বাজছে কি করে? এই প্রশ্নটায় ঘুরপাক খেতে খেতেই স্ক্রিনের ওপর চোখ চলে যায় রায়ার। স্ক্রিনটা জুড়ে ফুটে উঠছে কিঞ্জল কলে। দড়াম করে মাথাটা ঘুরে পড়ে যায় রায়া। মোবাইল ফোনটা বেজেই চলেছে এক নাগাড়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবদত্ত সিনহা রচিত জ্যোতিষী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টে। নমস্কার।